নমস্কার বন্ধুরা, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত। আমরা এবার বহুলাক্ষী মন্দিরের অর্থাৎ বহুলা সতীপীঠের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যেহেতু মার মহিমা অপার, তাই দ্বিতীয় পর্ব তো করতেই হতো। এবং মূল বিষয়ে প্রবেশ করার আগে আমরা জানিয়ে রাখি যে তথ্যগুলি আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করতে চলেছি, সেই তথ্যগুলি আমাদেরকে নিঃস্বার্থভাবে দিয়ে সমৃদ্ধ এবং সাহায্য করেছেন মন্দিরের বর্তমান সেবায়িত শ্রী শান্তনু রায় মহাশয়। যাই হোক, এবার আমরা মূল বিষয়ে আসি। দেবীর পূজার অর্থাৎ দেবী মন্দিরের বিশেষ উৎসবের তালিকায় আমরা আসি। বৈশাখ মাসে নাম কীর্তন হয় এবং আষাঢ় মাসে অম্বুবাচী নিবৃত্তির পর 108 ঘড়া জল দিয়ে দেবীকে স্নান করানো হয় এবং সেই স্নানীয়র মধ্যে থাকে দুধও। যাই হোক, এবার আরেকটি বিশেষ উৎসবে আসি, যেটি আধারী পূজা নামে খ্যাত। তার আগে বলে রাখি, এই মন্দিরে কাত্যায়নী কল্পে দুর্গাপুজো হয়, ষষ্ঠীতে বোধন এবং দশমীতে বিসর্জন। অষ্টমীর দিন রাত্রির বেলা আধারী পুজো অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামের সকল ব্রাহ্মণরা এবং বহু দূর দূর থেকে বাসিন্দারা পুজো দিতে আসেন। এই আধারী পূজা উপলক্ষেই কিন্তু হয় বলি, ছাগ বলি। তবে এই আধারী পূজাকে কিন্তু সন্ধি পূজা ভাববেন না, এটি সম্পূর্ণ একটি আলাদা উৎসব। এই আধারী পূজার দিন দেবীর কাছে বলি হয় এবং পরের দিন নবমীতে দেবীর মহাবলি অর্থাৎ সেই ঐতিহ্যবাহী মোষ বলি হয়, যে মোষ বলিতে হাড়ি কাঠ আমরা মন্দির প্রাঙ্গণে পরিলক্ষিত করি। তারপর ছাগ বলিও হয় এবং এই বলির মোষ এবং বলির পাঁঠার যে মাংস তা সংরক্ষণ করে রাখা হয়। তবে এই নবমীর দিন পূজার একটি বিশেষ রীতি হচ্ছে, পার্শ্ববর্তী উত্তরপাড়া গ্রামে দেবীর এক বিশেষ ভক্ত থাকেন, তার বাড়ি থেকে পুজো না আসলে দেবীর পূজা শুরু হবে না, এবং কেতুগ্রাম থানা থেকেও দেবীর পূজা না আসলে দেবীর পূজা শুরু হবে না। এই দুটি পূজা দেবীর কাছে আসা কম্পালসারি। যাই হোক, তো নবমীর দিন ছাগ বলি হয়, অষ্টমীর দিন বলি হয়, নবমীর দিন আবার মোষ বলিও হয়। এই যে বলির মাংস, এই মাংস রেখে দেওয়া হয়। দশমীর দিনকে দেবীর অন্নভোগ হয় না, ওই দিন দেবীর দুটি ভোগ হয়, আদা আর নুন দিয়ে। সেই দিন রাত্রির বেলা দেবীকে সেই ভোগের মাংস রান্না করে খাওয়ানো হয়। অর্থাৎ দশমীর দিন দেবীর মূর্তি, এই দুর্গাপুজোর মূর্তি বিসর্জন হওয়ার পর দেবী বহুলাকে এই বিশেষ ভোগ নিবেদন করা হয়। তবে এই দিন কোনো ফল বা অন্ন দেবীকে দেওয়া হয় না যতক্ষণ না বিসর্জন হচ্ছে। দশমীর রাতে ওই মাংস সহযোগে অন্নভোগ দেবীকে দেওয়া হয়। এবার আসি একটি বিশেষ কাহিনীতে। রামদাস সেন এই গ্রামের জনৈক, তার বাড়ি বহুলা মন্দিরের উত্তরে রাস্তার ধারে। তার দোতলার বাড়ি, তার বাড়ির দোতলা থেকে মন্দির দেখা যায়। মন্দির চত্বর খুব ভালোভাবেই পরিলক্ষিত করতেন তিনি তার বাড়ির দোতলা থেকে। তিনি ছিলেন দেবী মনসার পূজারী এবং পেশাগতভাবে এক ওঝা। বাড়িতে তার মনসা পুজো হতো। একদিন রাতে ঘুমানোর সময় দোতলায় তিনি দেখেন এক বালা শাড়ি, লাল পেড়ে সাদা শাড়ি ও গহনা পরে ঘুরছেন। আবার কখনো নাট মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো কুণ্ডের পাশে, দেবীর কুণ্ডের পাশে ঘুরছেন, বাসন মাজছেন। তাই জনৈক এইভাবে দেখতে পেয়ে আর কোনোদিন এই এলাকায় রাত্রির বেলা বেরোন না। আগে দেবীর মন্দির যেহেতু মাটির ছিল, বিশেষ করে সেবায়িতরা কেউ পাকা বাড়ি করার সাহস করেননি, মাটির বাড়িতেই তারা থাকতেন দেবীকে শ্রদ্ধা যাপন করে। এখনো আমরা দেখতে পাই গ্রামে মাটির বাড়ি রয়েছে এবং মাটির বাড়ির সংখ্যাই পাকা বাড়ির চেয়ে বেশি। মন্দির চত্বরে অর্থাৎ মন্দিরের আশেপাশে তো অবশ্যই মাটির বাড়ি আমরা দেখতে পাবোই। যাই হোক, এই তথ্যটি আমরা রামদাস সেন মহাশয়ের মুখ থেকেই শুনেছি। এই ঘটনাটি এবার যেটা আমরা বলবো সেটি বাংলার 1300 সালের ঘটনা। সতীশ রায় মহাশয় ছিলেন সেবায়িত। তার বউ মনোরমা দেবী একদিন সকালে মন্দির পরিষ্কার করতে আসেন। পরিষ্কার করতে আসার সময় তিনি দেখেন মন্দিরের প্রবেশ পথ অর্থাৎ গেটের সামনে কিছু শুশুনি শাক পড়ে আছে। তখন তিনি ভাবেন গ্রামের কেউ হয়তো দেবীকে তার চাষের শাক নিবেদন করতে এসেছিলেন। সতীশ রায়কে ফিরে এসে তিনি সব বলেন, কিন্তু বলার আগে তিনি দেখেছিলেন দেবীর পায়ের কাছেও শাক পড়ে আছে। যাই হোক, এই যে দেবীর কাছে পড়ে রয়েছে শাক, এটা দেখেছিলেন তিনি দেবীকে স্নান করানোর সময়। যাই হোক, রাতে সতীশ বাবুকে দেবী স্বপ্নাদেশ দিয়ে জানান যে তার ভোগে এবার থেকে যেন শাক রাখা হয়, কারণ তিনি শাক খেতে বিশেষভাবে আগ্রহী এবং তিনিই গেছিলেন পাশের ডোবা থেকে শাক তুলতে। তখন সতীশ রায় মহাশয় বাকি সেবায়িতদেরও এই কথা জানান ও সেই থেকে দেবীর পূজায় এবং ভোগে শাক ব্যবহৃত হতে থাকে। সব থেকে বড় উৎসব হলো দুর্গা পূজা। এই উৎসবটা 4-5 দিন ধরে চলে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরে এই এখানে মহোৎসব চলে।
আমাদের এখানে এখনো বলি প্রথা প্রচলিত আছে। সপ্তমীর দিন থেকে বলি শুরু হয়। সপ্তমী, অষ্টমী এবং মহানবমী তিথিতে বিশেষ করে একটা মোষ বলি করে, মানে অশান্তির প্রতীক হিসাবে এবং শুভ শক্তির সূচনা হিসাবে ওই মোষটাকে বলি করা হয়। ওই মোষের মাথা আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো সারা রাত্রি মায়ের কাছে রাখা হয় এবং সেই মাথাটা কিছুটা অংশ স্বপ্ন ঔষধে পরিণত হয়। বিভিন্ন রোগের উপশম হিসাবে ভক্তগণ এই ওষুধ গ্রহণ করে থাকেন, যেমন অম্বল, গ্যাস, টান, বাই ইত্যাদি। এবং এই ওষুধ আমাদের বিনামূল্যে এখানে দেওয়া হয়। দশমী পুজোর রাত্রে এখানে মায়ের যে বলি হয় ও সপ্তমীর দিন, অষ্টমীর দিন যে রাত্রে আঁধারি পুজোর দুটো পাঠা বলি হয়, সেই পাঠার মাংস কষে আমাদের রেখে দেওয়া হয় এবং পরের ওই দশমীর দিন সমস্ত ঠাকুর গ্রামের বিসর্জিত হওয়ার পর মায়ের দরজা খোলে এবং মায়ের এই মাংসের ঝোল এবং আরও কিছু উপকরণ দিয়ে মায়ের ভোগ দেওয়া হয়। সেই ভোগের প্রসাদ বহু ভক্তগণ এখানে গ্রহণ করে লীলা এখানে সংগঠিত হয়। যেমন যেগুলো আমাদের বলা হয়তো নিয়ম বিরুদ্ধ হবে, তাও আপনাকে একটা উদাহরণস্বরূপ বলছি। এখানে গভীর রাত্রে মায়ের মন্দিরে কান পারলে শোনা যায় ঘরের ভিতরে যেন নুপুরের ধ্বনি, মা যেন নৃত্য পরিবেশন করছেন, যেগুলো সাধারণ মানুষ অনেকেই স্তম্ভিত হন এবং মায়ের পুরোহিত হিসাবে আমিও এগুলো অনেক সময় পরিলক্ষিত আমার কাছে হয়। এই ছিল দেবী বহুলার মাহাত্ম্য কাহিনীর শেষ পর্ব। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক পেলে আমরা আরো ভালো ভালো কাজ করতে উৎসাহ পাবো। নমস্কার।